এবং দর্শকার সঙ্গে আসি সন্ন্যাসীবৃন্দকে আমার অন্তরের শ্রদ্ধার্ঘ প্রধান অতিথি সহ শিক্ষক ভাইদের শিক্ষক দিবসের হার্দিক অভিনন্দন এবং ছাত্র ভাইদের সস্নেহ শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই বিদ্যালয় আমার কাছে মাতৃসমান। এইখানে আমি প্রায় 50 বছর লালিত হয়েছি। এখনো এই বিদ্যালয়ের সঙ্গে আমি অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। যখনই মহারাজ আমাকে ডাকেন আমি কৃতার্থ হয়ে যাই, ধন্য হয়ে যাই। আজও মহারাজ আমাকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখানে মহারাজ বক্তব্য উপস্থাপনের জন্য আমাকে 10 মিনিট সময় দিয়েছে। যদি 2-4 মিনিট বেশি হয়ে যায় তার জন্য মহারাজ কাছ থেকে আমি অগ্রিম মার্জনা চেয়ে নিচ্ছি। আমার এই 10-15 মিনিটের ভাষণ আমি 4টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বটি ছাত্র ভাইদের উদ্দেশ্যে, দ্বিতীয় পর্বে কিছু স্মৃতিচারণ অতীত দিনের, তৃতীয় পর্বে আমার শিক্ষক ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা এবং অন্তিম পর্বে আজকের যার স্মরণে অনুষ্ঠান তার স্মৃতিচারণ। প্রথম পর্বে আসি। ভয় নেই ছাত্র ভাইয়েরা, আমি কোনো জ্ঞানগর্ভ উপদেশ তোমাদের দেব না। আমি শুধু তোমাদের 2-3টি বইয়ের কথা উল্লেখ করব। একটি হল স্বামী প্রভানন্দ স্মৃতিতর্পণ, দ্বিতীয়টি হল নানা রঙের দিনগুলি এবং তৃতীয়টি হল নরেন্দ্রপুর চেনা মুখ অচেনা কথা। এছাড়া বিদ্যালয় মুখপত্র ফাল্গুনি তো আছেই। জানি তোমাদের সময় খুব কম, তোমার অত্যন্ত ব্যস্ত নানা কাজে, তার মধ্যে চেষ্টা করো পাঠাগারে নিশ্চয়ই বইগুলি আছে পড়ে নিতে। তাহলে নরেন্দ্রপুর সম্পর্কে তোমাদের তিক্ত মধুর যা ধারণাই থাক না কেন, আমি নিশ্চিত বিশ্বাস আমার যে এই বই দুটি পড়ার পরে নরেন্দ্রপুর সম্পর্কে তোমাদের একটি সম্যক। 1958 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয় নানা বিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। প্রথমে 2টি শিফটে স্কুল হতো, তারপরে হলো 1টা শিফট, পরবর্তীকালে আবার ফিরে গেল 2টি শিফটে এবং এখন বুঝি আবার 1টা শিফটে স্কুল হয়। তা প্রথমে যখন 2টি শিফটে স্কুল হতো তখন মাঝখানে থাকতো 30 মিনিটের একটি বিশেষ। সেই সময় আমাদের টিচার্স রুমটি থাকতো নবীন এবং প্রবীণ শিক্ষকের জমজমাট। আমাদের আশ্রম অধ্যক্ষ তৎকালীন স্বামী লোকেশ্বরানন্দজি চেষ্টা করতেন সমাজের অবসরপ্রাপ্ত জ্ঞানীগুণীদের বিদ্যালয়ে নিয়ে এসে তাদের দিয়ে ছাত্রদের পাঠদান করাতে। সেরকম একজন ছিলেন বিমল বাবু। তিনি পেশায় ছিলেন জেল সুপারিনটেন্ডেন্ট, বিদ্যালয়ে লজিক পড়াতেন। টিফিনের সময় টিফিন বাক্স খুলে পরিপাটি করে সাজাতেন 2 পিস পাউরুটি, একটি ডিম সিদ্ধ, একটি বর্তমান কলা এবং কিছুটা ছানা। পরিপাটি করে সাজিয়ে একটি ছুরি দিয়ে ডিমটিকে কেটে পাউরুটি সহযোগে খেতেন। আর কিছু দূরে বসে থাকতেন আমাদের পণ্ডিত মশাই জ্ঞানদাস শঙ্কর চক্রবর্তী। তিনি দেখে থু থু করে উঠে বলতে, কি অনাচার, এই আশ্রমে প্রকাণ্ড ভক্ষণ। বিমলবাবু হেসে বলতেন, আরে পণ্ডিত মশাই আপনি এত চটেন কেন? আপনি কি জানেন এই কুকুরাণ্ডটি গঙ্গা জলে সুসিদ্ধ এবং তুলসী পত্র যোগে পবিত্র। আরেকজন ছিলেন গোবিন্দবাবু, অঙ্কের শিক্ষক, তিনিও অবসরপ্রাপ্ত শিক্ষক। পণ্ডিত মশাই এক ছেলে ছিল প্রিয়দা শঙ্কর চক্রবর্তী, তিনি জার্মানির বার্লিনে রিসার্চ করতেন, খুব শুদ্ধাচারী ছিলেন। পণ্ডিত মশাই তার জন্য 1 সিসি করে গঙ্গা জল পাঠিয়ে দিন।
তো গোবিন্দবাবু রসিকতা করে একদিন বললেন, পণ্ডিত মশাই আপনি প্রতি মাসে গঙ্গা জল পাঠান কেন? আপনি পিলুদাকে বলে দিন, পিলুকে বলে দিন, পিলু মানে তার ডাক নাম ছিল, পিলুকে বলে দিন 1 সিসি গঙ্গা জল জার্মানি রাইন নদীতে ঢেলে দিতে, তাহলে গোটা গঙ্গার জলই পবিত্র হয়ে যাবে, আপনাকে আর প্রতি মাসে পাঠাতে হবে। সে বছর ছিল স্বামীজির সেঞ্চুরি, 1963 সাল। পণ্ডিত মশাই সংস্কৃত নাটক করাবেন, অডিশন নিচ্ছেন, কে কতটা সংস্কৃত জানে। একটি দুষ্টু ছেলে ক্লাস 8-এ পড়তো, তার নাম শান্তিময় ব্যানার্জি। পণ্ডিত মশাই কানের কাছে বলতো, দাদু আমি অহং সংস্কৃত বলবি, তুই বাংলায় বলবি, তাই বল তুই বললি কিনা অহং সংস্কৃত পারে? পণ্ডিত মশাই এমন ভাগ করে দেখালেন যে তার ওই কথাতে গোটা সংস্কৃত শাস্ত্রটাই বুঝি অচ্ছুত হয়ে গেল। আরেকজন ছিলেন নন্দকুমার ব্যানার্জি, বড় মজার শিক্ষক, ইংরেজি পড়াতেন, থাকতেন শিবানন্দ ভবনে। তখন আমাদের নিয়ম ছিল প্রত্যেক শিক্ষককে 2টি করে স্টাডি হল সুপারভাইজ করতে হবে, দুবেলা। তো নন্দদাকে কিছুতেই স্টাডি হলে পাঠানো যেত না। একদিন আমরা ধরে বেঁধে প্রায় স্টাডি হলে পাঠালাম। বসে আছেন মুখ কোমড়া করে। হঠাৎ করে একটি ছাত্র, তার নাম আশিস দত্ত, একটি জ্যামিতির প্রবলেম নিয়ে নন্দদার কাছে গেল, যে বলে, নন্দদা কোন জ্যামিতির কোনটা বড় আমি কিছুতেই প্রমাণ করতে পারছি না, আপনি একটু করে দেবেন? নন্দদা তার মুখে দিকে একবার তাকিয়ে বলল, আরে প্রমাণ করার কি আছে, মেপে দেখ না কোনটা বড় কোনটা ছোট, মেপে দেখ না। এই ছিলেন নন্দদা। তখন আমরা অধিকাংশ মাস্টারমশাইরা ভবনেই থাকতাম, আর রাত্রিবেলা খাওয়ার পরে আমাদের ভবনে আমবাগানে একটি আড্ডা বসত রাত্রে খাওয়ার পরে। তো সেই সময় অনেক শিক্ষকই জমা হতেন। আমাদের মধ্যভূমি ছিলেন তখনকার দিনে অ্যাসিস্ট্যান্ট মাস্টার প্রধান প্রতিকার ঘোষ, আমরা তাকে বলতাম ডক্টর ঘোষ, যারা বড় মানে কর্মী শিক্ষক তারা হচ্ছেন ডক্টর ঘোষ। তিনি নানানভাবে ডিগ্রি দিতেন। যারা একটুখানি ঢেকমি করতো তাদের বলতেন ডি, যারা একটু কোচকামি করতো তাদের বলতো এফ, যারা একটু মোটা সোটা ছিল তাদের বলতো ভি। এইভাবে ভবনে যারা ছিলেন তারা সব কৃতবিদ্য অধ্যাপক। তুরিয়ানন্দ ভবনে বাসুদেব বর্মন, তিনি খেলার মাঠ এবং বাইরের যোগাযোগ রাখতেন, তাকে আমরা বলতাম মিনিস্টার ইন চার্জ স্পোর্টস অ্যান্ড গেমস অ্যান্ড ডিফেন্স। প্রেমানন্দ ভবনের চিফ হেডমাস্টার ছিলেন নন্দকিশোর দেব, একটু রাজধানী লোক, স্কুলে ডিসিপ্লিন দেখতেন, তার পোর্টফোলিও ছিল মিনিস্টার ইন চার্জ ডিফেন্স। বাসুদেব বর্মনের পোর্টফোলিও ছিল মিনিস্টার ইন চার্জ গেমস অ্যান্ড স্পোর্টস এক্সটার্নাল অ্যাফেয়ার্স। যোগানন্দ ভবনে বাসুদা ছিলেন, তাকে আমরা বলতাম এডুকেশন দেখতেন, মিনিস্টার ইন চার্জ এডুকেশন। শিবানন্দ ভবনে ইনচার্জ ছিলেন শম্ভুনাথ চক্রবর্তী, কেমিস্ট্রি হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন, তার পোর্টফোলিও ছিল মিনিস্টার ইন চার্জ সায়েন্টিফিক রিসার্চ। সারদানন্দ ছিলেন দিলীপ কুমার বোস, একটু বদরাগী লোক, মাঝে মাঝে একটু রেগে যেতেন, তার পোর্টফোলিও ছিল মিনিস্টার ইন চার্জ হেভি ইন্ডাস্ট্রি, রাখতো, তার পোর্টফোলিও ছিল মিনিস্টার ইন চার্জ চাইল্ড ওয়েলফেয়ার। আর আমি যোগানন্দ ভবনে বাসুদার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমার পোর্টফোলিও ছিল মিনিস্টার ইন চার্জ কালচারাল অ্যাফেয়ার্স। এরকম আনন্দের সঙ্গে আমাদের দিন কাটত। এরকম অজস্র স্মৃতি আমার মগজে জমা আছে, বলতে গেলে সারাদিন ফুরিয়ে যাবে, তাই আমি এখানেই দিলাম। আমার বক্তব্যের তৃতীয় পর্যায়ে আমার নবাগত শিক্ষক ভাইদের উদ্দেশ্যে আমি 3টে ঘটনা উল্লেখ করব। আমাকে একবার একটা পাগলা কুকুরে কামড়েছিল। তা তখনকার দিনে পাগলা কুকুরে কামড়ের চিকিৎসা একমাত্র পাস্তুর ইনস্টিটিউটে হতো। তা আমি চিকিৎসার জন্য গেছি, গিয়ে দেখি সেখানে লোকারণ্য। 10:30টার সময় ডাক্তারবাবু এলেন, সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ভিড় উঠছে করতো। আমি কোনো রকম ভিড় ঠেলে গিয়ে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এসেছি। ওই পর্যন্ত মিনিট 5 পরে ভিতর থেকে একজন চেঁচিয়ে বলল, নরেন্দ্রপুর থেকে কে এসেছেন? তাকে স্যার ভিতরে ডাকছেন। ভিতরে গেলাম, উনি সব শুনলেন, ব্যবস্থাপত্র লিখে দিলেন, আমি সাফল্যের হাসি হেসে চলে এলাম। আরেক
একবার আমরা কয়েকজন শিক্ষক মিলে মিহিজামে ছুটি কাটাতে গিয়েছিলাম। মিহিজাম ছিল পশ্চিমবঙ্গের একটি প্রান্তিক স্টেশন চিত্তরঞ্জনের লাগোয়া। ওখানে একটি আশ্রমের বাড়ি ছিল, তার নাম সিংহনিবাস। বাড়িটি এখন বিক্রি হয়ে গেছে। ওখানে অনেক সাধু মহারাজও গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন। বড় সুন্দর জায়গা। একদিন সন্ধ্যাবেলা আমরা চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা দেখে ফিরছি, সিংহনিবাসে ফিরছি। ড্রাইভার বললো যে তেল ফুরিয়ে গেছে, কোথাও তেল ধরতে হবে। সেদিন ছিল সারা বাংলায় পেট্রোল পাম্প ধর্মঘট। সকলেই প্রমাদ করলাম কি হবে। আমি বললাম যে নীলকণ্ঠদা, মানে ড্রাইভার ছিল নীলকণ্ঠদা বলতাম আমরা, নীলকণ্ঠদা আপনার একটা পেট্রোল পাম্পে নিয়ে চলুন, দেখি কি হয়। গিয়ে দেখলাম একটা পেট্রোল পাম্প বন্ধ, চারিদিক শুনছান, কোনো প্রাণী নেই। কেবল একটি ঘরে ঝাঁপ একটুখানি, সাঁতার একটুখানি খোলা। কোনো রকম হুমড়িকে উঁকি মেরে দেখলাম সেখানে দুজন বসে গল্প করছে। আমি বললাম, দাদা আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এসেছি, গাড়ির তেল ফুরিয়ে গেছে, দয়া করে একটু তেল ভরে দেবেন। দুজন বেরিয়ে এলেন, এসে তেল ভরে দিলেন, দাম চুকিয়ে দিয়ে সে যাত্রায় আমরা রেহাই পেলাম। তৃতীয় একটি ঘটনা, ক্লাস 9-এর ছাত্রদের নিয়ে রাজগীর নালন্দায় গেছি। তখন প্রায় যেতাম রাজগীর নালন্দায়, ওটা ছিল আমার খুব প্রিয় জায়গা। দ্বিতীয় দিন আমাদের 4 দিনের ভ্রমণ শেষ ছিল ওইখানে একটি প্রাইভেট রামকৃষ্ণ আশ্রম আছে, উদ্বেগের চিহ্ন। পিন্টু বলে, মদনদা সর্বনাশ হয়ে গেছে। কি বলছে? বিশ্বনাথ মহারাজের কাছে টাকা আছে, মাত্র 1 দিন চলবে, তারপরে কি হবে জানি না। আমাদের তো আপনারা 2-3 দিন এখানে থাকতে হবে, কিভাবে চলবে? আপনাকে কিছু টাকা জোগাড় করে দিতে হবে। আমরা সর্বনাশ। এইমাত্র মহারাজ রাতের ট্রেন ধরতে কলকাতা চলে গেলেন, ওই মহারাজকে ধরে হয়তো কিছু টাকা সংস্থান করা যেত। এখানে অচেনা অজানা পরিবেশ, কোথায় টাকা সংস্থান করবো? বলে যে কোনোভাবে দেখুন না কি হয়। সোজা চলে গেলাম টেম্পলের যিনি হাই প্রিস্ট, তিনি একজন বার্মিজ বুদ্ধিস্ট সন্ন্যাসী। ইংরেজিতে তাকে সব কিছু বুঝিয়ে বললাম যে আমরা খুব বিপদে পড়ে গেছি, আমাদের টাকা শেষ, দয়া করে যদি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করেন। তিনি বললেন, কত টাকা লাগবে? আমি বললাম 1010 টাকা। তিনি ড্রয়ার খুলে 10,000 টাকা আমাদের দিয়ে দিলেন, দিয়ে বললেন ফিরে গিয়ে টাকাটা পাঠিয়ে দেবেন। কোনো লেখা নেই, জোখা নেই, দিয়ে এই হলো নরেন্দ্রপুর, এই হলো নরেন্দ্রপুরের মাহাত্ম্য, নরেন্দ্রপুরের গৌরব। তাই আমার নবাগত শিক্ষক ভাইদের বলি, এই গৌরব অক্ষুণ্ণ রাখার দায় আপনাদের। এরপরের বিশ্লেষণ নিষ্ক্রিয় গেল। আমার অন্তিম পর্বের আলোচনা আজকের প্রসঙ্গ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রধানত ছিলেন একজন দার্শনিক, চিন্তাবিদ এবং শিক্ষক। কিছুদিন তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছেন, সেখানে পড়ার সুযোগ তো আমার হয়নি। কিন্তু ডক্টর রাধাকৃষ্ণনের কাছে যিনি পড়েছেন, তাঁর কয়েকটি ক্লাস করার সুযোগ আমার হয়েছিল। তিনি হলেন ডেভিড এয়ার ট্রেনিং কলেজের স্বনামধন্য অধ্যাপক কে মুখার্জি, কমলাকান্ত মুখার্জি, আমরা রসিকতা বলতাম কাকা মুখার্জি। অসাধারণ শিক্ষক ছিলেন। এক শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ে এসেছিলেন এবং 46 নম্বর ঘরে সেই অনুষ্ঠানটি হয়েছিল। সেই অনুষ্ঠানে 8 ঘন্টার বক্তৃতা তিনি বেশ কয়েকবার রাধাকৃষ্ণনের প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন, and my professor রাধাকৃষ্ণন, and my professor ডক্টর রাধাকৃষ্ণন। সেখানে প্রফেসর মুখার্জির কাছে রাধাকৃষ্ণনের সম্পর্কে রাধাকৃষ্ণন কয়েকটি কথা বলেছিলেন, সেগুলি আপনাদের কাছে আমি নিবেদন করছি। তিনি বলেছিলেন যে একজন শিক্ষকের সাফল্য ততখানি যতখানি সেই শিক্ষক ছাত্রদের অন্তরে প্রবেশ করতে পারে। এর জন্য সবাই আমাকে প্রণাম করতে লাগে, প্রণয়ের ঢল না হলো। সামনে বসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বললেন, আশ্চর্য, আমরা এতগুলি লোক উপাচার্যখানে বসে আছি, আমাদেরকে কেউ ফিরেও তাকালো না, আর এই ভদ্রলোক আসতেই প্রণবের ঢল নামল।
সত্যি আমিও অপ্রস্তুত হয়ে গেলাম যে যারা প্রণাম করছে তারা আমার থেকে অনেক উচ্চতায়, বা যারা বসে আছেন তারা আমার থেকে অনেক উচ্চতায়। আমি তো একজন নগণ্য শিক্ষক, যেখানে ছিলাম আমি সেখানেই না। কিন্তু তবে অনুভব করলাম এই হলো ছাত্রের কাছে শিক্ষকের পরাজয়ের গৌরব, পরাজয়ের সম্মান। এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান সব শিক্ষক কুলের। আমাদের সর্বজন শ্রদ্ধ ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন সেই বিরল সম্মানের অধিকারী। তাই আজকে দেশ জুড়ে তার সম্মানে তার স্মরণ, মনন এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান চলছে। আমরাও এখানে সেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সামিল। আজকে তাঁর এই স্মরণ দিবসে তাঁর উদ্দেশ্যে জানাই আমার অন্তরের শ্রদ্ধার্ঘ এবং আমার এবং আমাদের শতকোটি প্রণাম। জয়তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ।